মহারাজ দেখছে এটা খুব কি অবস্থা। ঠিক আছে, তখনও বক্তিশ্বর মহারাজ বলছে আরেকটু ধৈর্য ধরো, আরেকটু জয় জয় রাধা মাধব গণিতা ভগবান কি কি বলছেন, আরেকটু ধৈর্য ধরো। বলছে না মহারাজ ওকে বের করে দিতে হবে। বলছে না আরেকটু ধৈর্য ধরো। ঠিক আছে, পরবর্তীতে উনি এত বিদগ্ধ। পরবর্তীতে একদিন উনি কৃষ্ণ বলরাম জয়ন্তীর দিন ভগবানকে এমন শৃঙ্গার করা হয়েছে, ভগবানকে এসে দর্শন করে নিয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিলেন সেখানে, আর ভগবানকে দর্শন করছে, পান করছে ভগবানের সৌন্দর্য। এরপর উনি বলছেন ইয়াস ভগবান তো সাকার, কী ছিলেন নিরাকার। বলছে না ভগবানের বিগ্রহের মধ্যেও আছে। সেদিনের দর্শনে তিনি হয়ে গেছেন ফুললি কনভিন্সড, মানে বিগ্রহই তাকে প্রচার করেছে। তারপর থেকে উনি এত ভালো ভক্ত, মানে এত ভালো প্র্যাকটিস করার চেষ্টা করছেন এবং পরবর্তী দুনিয়া এমন ভালো ব্রহ্মচারী হয়েছেন। উনার অনুপ্রেরণায় শত শত ব্রহ্মচারী এখনও ইস্কনে কী হয়েছে যোগদান করছে উনার অনুপ্রেরণায়। উনার ক্লাস শুনে ব্রহ্মচারী হয়নি এ ধরনের ডিভোটি কী আছে, খুব কম আছে। ঠিক আছে, সো এটা কিসের আর্ট? এটা হচ্ছে একে অপরের সাথে ঝগড়া না করার এবং অন্যকে সহ্য করার ক্ষমতা। ঠিক আছে, এখন একটা আরও বেশি ইম্পর্টেন্ট বলছে ডোন্ট গিভ আপ ইউর সার্ভিস ইন স্পাইট অফ অল ডেঞ্জার, অল ক্রিটিসিজম অ্যান্ড অল ডিসকমফোর্টস। আপনার যে সেবা সেটি যেই ধরনের পরিস্থিতি হোক না কেন কখনো ছাড়বেন না, সেবাকে কখনো ছাড়বেন না। শিল প্রভুপাদকে জিজ্ঞেস করা হচ্ছিল, প্রভুপাদ সেবার গুরুত্ব কী, কেন আমাদের সেবা করতে হবে? শিল প্রভুপাদ বলছেন সেবা হচ্ছে তরকারিতে নুনের মতো, তরকারিতে এটা না থাকলে স্বাদ। ভক্তিতে সেবা নাই মানে ভক্তির কোনো টেস্ট, কোনো স্বাদ পাওয়া যাবে না। সুতরাং ভক্তিতে যদি কাউকে রস আস্বাদন করতে হয় তাহলে তাকে অবশ্যই কী করতে হবে? সেবা করতে হবে। এবং সেবা করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ধরনের বিপত্তি আসতে পারে, হ্যাঁ অনেক ধরনের বাধা আসতে পারে, কিন্তু সকল কিছুর মধ্যে আমাদের কী করতে হবে? ইন অল ডেঞ্জার অল ডিসকমফোর্টস। ঠিক আছে, সেবা করতে গিয়ে হয়তো আমার একটু কী হতে পারে, পার্সোনাল যে কমফোর্টের সেটা একটু ঘাটতি পড়তে পারে, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে এটার ফলে আমি আরও উন্নত রস আস্বাদন সামনে করতে পারবো। এবং অল ক্রিটিসিজম, সেবা করতে গেলে কে আসবে? যে কাজ করে তারই তো সমালোচনা হয়, যে কাজ করে না তার সমালোচনা হয়। আপনি তো কাজই করে না, সমালোচনা করতে হবে। ঠিক আছে না, কাজ করলে ভুল হবে, কাজ না করলে ভুল করতে হবে। ঠিক আছে, আর এভাবে ভুল করতে করতে একসময় কী হবেন আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম সংকল্পে উপস্থাপনা করছিলাম, ও মাই গড সমালোচনা কেমন, আমি ঘুমিয়ে আছি, 2 জন ভক্ত, ঠিক আছে খুব সিনিয়র 2 জন ভক্ত আমার নামে এমন সমালোচনা করছে, কিন্তু ওরা মনে করছে আমি ঘুমিয়ে গেছি, আমার পাশেই তারা ঘুমিয়েছে, ওরা মনে করছে আমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছি, কিন্তু আমি শুনছি খুব কঠোর। ঠিক আছে, আর বলছে এই ভুলগুলো বলছে। ঠিক আছে, আর সেদিন আমি সেই ভুলগুলো হৃদয়ে নোট করেছি। ইয়াস, এরা আমার পরম শরীর। কিন্তু আমরা সাধারণত যারা সমালোচনা করে এদেরকে কী করি, এদের প্রতি ফেড আপ হয়ে যায় না? কিন্তু আমি এখনও তাদের প্রতি কৃতজ্ঞ, কেননা সেই সমালোচনাগুলো সেদিন যদি আমি না শুনতাম, এটা কৃষ্ণের প্ল্যানিং, কৃষ্ণ আমাকে শুনিয়েছে সেই সমালোচনাগুলো। ঠিক আছে, যার কারণে আমি কী হয়েছি, সেই ভুলগুলিকে কী করতে পেরেছি। ঠিক আছে, এ আমার ফ্রেন্ড, এটা ফিল করতে হবে। হ্যাঁ, আমি কিছুদিন আগে বলছিলাম আমাদের বয়সে কোনো একজন ব্যক্তির জিপার খোলা প্যান্টের, এখন বয়সের অনেকে দেখছে কিন্তু কেউ বলছে না, কি প্রভু কী মনে করবে, প্রভু কী মনে করবে, হ্যাঁ থাক। কিন্তু একজন ব্যক্তি সে গিয়ে প্রভুকে বলছে প্রভু আপনার তো কি, সে আলটিমেটলি আপনার হেল্পটা করলো কেন? সে যদি আপনাকে এটা বলে না দিত, এই এম্বারেসিং সিচুয়েশনে আপনি সামনে আরও পড়তেন বিভিন্ন জায়গায়, আপনাকে দেখে মানুষ হাসতে কিন্তু কিছু বলতো না। বাইরের লোকেরা কি বলতো? বাইরের লোকেরা কখনো ফিডব্যাক দিবে আপনাকে? বলবে না। কাছের লোকেরা আপনাকে ফিডব্যাক দিবে। ঠিক আছে, সো আর এই জন্য সমবয়সীদের সাথে থাকে এটা আরেকটা ব্লেসিংস। কেন? সিনিয়র আপনাকে কখনো শুধরাবে না, মানে ওইভাবে শুধরাবে না। কেন? চিন্তা করবে এখনো ছোটো, আস্তে আস্তে মানে ওই পরিমাণ কী করবেন, আপনাকে কারেকশন দিবে না, ভালোবেসে কী করবে। আর জুনিয়ররাতে দিবেই না, পাম্প টাপ করবে, এই কেমন আছে, ভালো প্রভু, আলু কেমন প্রভু, খুব ভালো, বেগুন এটাও তো খুব ভালো, সিনিয়র। ঠিক আছে, মানে
আপনাকে কি করবে না, কিন্তু সমবয়সী যারা আছে ওরা কী করবে, আপনি কিছু করলেই সেখানে আপনার কিছু না কিছু সে ফাইন্ডিংসটা বের করে ফেলবে, আর সে আপনাকে বলবে হ্যাঁ এটা এরকম হয়েছে, আলটিমেটলি হি ইজ হেল্পিং ইউ। কেন আপনি ডেভেলপ করুন এটা, ওই জায়গাটা ডেভেলপ করুন, ওই অ্যাট লাস্ট আপনি কী হয়ে যাবেন, হিরো। রাইট, ঠিক না, আপনি হিরো। সো আমাদের এই জন্য যে কোনো মুহূর্তে সেবাটা, যে কোনো ক্রিটিসিজমের সেবা কী করা যাবে না, ত্যাগ করা যাবে না। সেবা হচ্ছে ভক্তির প্রাণরস, দ্য স্যাপ অফ ডিভোশন, প্রাণরস। এবং আমাদের কখনো এটা হচ্ছে একটা সাবলাইন, মানে আরেকটা শিক্ষা বলছি না, ওইটারই মহারাজ বলছেন, উই শুড নট থিঙ্ক দ্যাট অ্যাজ আই এম সার্ভিং কৃষ্ণ এভরিথিং উইল গো ইন মাই ওয়ে। আমি কৃষ্ণ ভক্তি করছি বিদায় সব কিছু আমার মতো হবে পৃথিবীতে, আমার কোনো কষ্ট থাকবে না। অনেকে বলে আমি এত কৃষ্ণ ভক্তি করছি, আমার এত কষ্ট কেন, আমি এত দুঃখ পাচ্ছি কেন। নো, এরকম কখনো চিন্তা করা উচিত নয়। বরং এটা মাথায় থাকা উচিত, আপনি কৃষ্ণ ভক্তি করছেন বলেই কৃষ্ণ আপনাকে বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে কী করছেন। ঠিক আছে, আমার পার্সোনাল অপিনিয়ন, মানে এটা আমি বলি সবসময়, ডিফিকাল্টিস মিনস আপনি এক্সপিরিয়েন্সড হচ্ছেন। আপনার জীবনে কঠিন সিচুয়েশন আসছে মানে কি আপনি এক্সপিরিয়েন্সড হচ্ছেন। আপনার জীবনে কোনো কঠিন সিচুয়েশন আসলে আপনি ওই বিষয়টা সম্বন্ধে জানবেনই না কখনো, তাই না? যত কঠিন সিচুয়েশন আসছে আপনি কী হচ্ছেন, একটা এক্সপিরিয়েন্স বাড়ছে। আপনি কিন্তু কাউন্সিলিং করতে পারবেন, এই পথ দিয়ে হাঁটলে এই পথটা দিয়ে হাঁটলে কী গর্ত আমি পড়তে পারি। ডিফিকাল্টিস মিনস এক্সপিরিয়েন্স। Sorry? You should not think that, আমি মহারাজের ভাষায় বলি, অ্যাজ আই এম সার্ভিং কৃষ্ণ এভরিথিং উইল গো ইন মাই ওয়ে। মানে আমি কৃষ্ণ ভক্তি করছি বিদায় সব কিছু আমার মতো করে হবে, বা আমি যেভাবে ভাবি, বা আমার জীবনে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে না, এরকম না। মহান ব্যক্তিদের জীবনে কি আসছে, ঠিক আছে, মহান ব্যক্তিদের জীবনে ক্রিটিক্যাল সিচুয়েশন আসছে, সেখানে আমি তো ছাড়। আর বলছে যদি এই ধরনের সিচুয়েশনে, কঠিন সিচুয়েশনে যদি এরকম মন খারাপ হয়, মহারাজ বলছেন তাহলে ভগবদ্গীতা পড়ুন, ভগবদ্গীতা অর্জুনকে পড়ুন, ভাগবতম পড়ুন, ভাগবতম পাণ্ডবদেরকে পড়ুন, প্রহ্লাদ মহারাজকে পড়ুন, ধ্রুব মহারাজকে পড়ুন, অম্বরীশ মহারাজকে পড়ুন, গজেন্দ্রকে পড়ুন। ঠিক আছে, তারা খুব মহান ছিলেন, কিন্তু তারাও কী করেছেন, বিভিন্ন ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, পরম পূজ্য রাধা স্বামী মহারাজ বলছেন, যে ব্যক্তি কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় সেই ব্যক্তি মহান হয়। যে ব্যক্তি কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে সেই ব্যক্তি কী হবে, মহান হবে। আর কঠিন ব্যক্তি, আর মহান ব্যক্তিরা বারবার কঠিন সিচুয়েশনে কেন পড়ে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, যে কীভাবে মহান হতে হয়। ঠিক আছে, সো কখনো ভাবা যাবে না আমি কৃষ্ণ ভক্তি করছি বিদায় আমার জীবনে কঠিন সিচুয়েশন আসবে না, বরং এটা ভাবতে হবে কৃষ্ণ আমাকে কঠিন সিচুয়েশন দিচ্ছে মানে ইটস এ ব্লেসিংস। উনি আমাকে শুদ্ধ করছেন, উনি চান আমাকে কি করতে, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেখানে আমি অনুকরণীয় হব। এবং বলছে ডোন্ট বিকাম, এটা নেক্সট শিক্ষা, ডোন্ট বিকাম ডিসঅ্যাপয়েন্টেড এভার। কখনো কী হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। জগতের মহারাজকে খুব সুন্দর বানিয়েছে না, কি একটু বলেন, আমি পুরোটা ভুলে গেছি। জগতের মহারাজকে খুব সুন্দর বানিয়েছে, স্থির তুমি ট্রু, এটা কি, কখনো নিরাশ নও না, প্রভু একটু বলেন। তাই না, মানে কখনো নিরাশ, উৎসাহ নিশ্চয় ধৈর্য। ভক্ত মানে কি সবসময় উৎসাহ। ঠিক আছে, এখন একজন ডিভোটি, ঠিক আছে, সে যদি নিরাশ হয়ে যায়, ঠিক আছে, একজন ভক্ত সে সবসময় কি মন মরা, মনে কোনো আনন্দ নাই। ঠিক আছে, আমি কয়েকদিন আগে রবীন্দ্র ক্লাস শুনছিলাম, সেখানে উনি বলছে, আমি গিয়ে কী বলছি, প্রভু এটা নিয়ে নিলাম সুখী হবেন। ঠিক আছে, তখন ওরা কী বলবে, আপনি নিজেই তো সুখী না। ঠিক আছে না, আর উৎসাহ নিশ্চিত আপনার মধ্যে স্পিরিট দেখে আপনার ক্লাসমেটরা চিন্তা করবে ওরা তো স্পিরিট কোথা থেকে। আমাদের রোহিণীনন্দন প্রভু, ঠিক আছে, আমি ওনার ব্যাকগ্রাউন্ড, আমি ক্লাসমেট ছিলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা জেনে বলছি সব উৎসাহ পাওয়ার জন্য। উনি আমার ক্লাসমেট ছিল, আমি 7th সেমিস্টারে গিয়ে মানে লাস্ট ইয়ারে গিয়ে জানতে পেরেছি তিনি হচ্ছেন একজন সনাতনী। বুঝতে যাচ্ছে, ওনার অ্যাটিটিউড এমন ছিল। হ্যাঁ, কিন্তু যখন থেকে উনি ভক্তির সাথে যুক্ত হয়েছেন
আলট্রা ফার্স্ট ক্লাস, ঠিক আছে। ওনার চেঞ্জ দেখে আমাদের ক্লাসমেটরা, ইউনিভার্সিটি মেটরা এবং ইউনিভার্সিটির জুনিয়ররা পর্যন্ত মানে কৃষ্ণভক্তিতে নিয়ে ওরা অ্যাটলিস্ট কৃষ্ণভক্তি নিয়ে, ইসকন নিয়ে ওরা কনভিন্সড। ওরা ভক্ত তো না, কিন্তু কনভিন্সড না, ইটস এ লাইফ চেঞ্জিং মিশন। হ্যাঁ, সবাই বলে সেটা কী জিনিস, কী হয়েছে, ঠিক আছে। সুতরাং আমাদের স্পিরিট, উৎসাহ, হ্যাঁ, এগুলো দেখে মানুষ কী হবে। এটা একটা প্রচার, বৈষ্ণবের হাসিটা একটা প্রচার, বৈষ্ণবের তিলকটা একটা প্রচার, বৈষ্ণবের আউটফিটটা একটা প্রচার। এই জন্য কখনো নিরাশ হওয়া যাবে না। ডিফিকাল্ট সিচুয়েশনে আসতে পারে, যে ব্যক্তি কঠিন সিচুয়েশনে হাসতে পারে সেই ব্যক্তি হচ্ছে কি, ঠিক আছে। আর কোয়ারেল নিয়ে একটা কথা পয়েন্ট আমি মিস করে গেছিলাম। আমি কয়েকদিন আগে একটা লেকচার শুনছিলাম, ওখানে একজন ভক্ত, তার অনেক সময় আমাদের মন খারাপ হয়, এই ব্যক্তি আমার সাথে কথা বলছে না কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক আছে। তো ওই ব্যক্তি তার দিচ্ছে, ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করছে। এক ব্যক্তির সাথে তিনি খুব ফ্যামিলিয়ার, সবসময় খুব ভালো বন্ধুত্ব, ঠিক আছে। ওনারও কর্পোরেট পার্সন, এটা কর্পোরেট লেকচার শুনছিলাম ট্রেনিংয়ে, খুব ভালো রিলেশন, কিন্তু কয়েকদিন ধরে কথা বলছে না, এমনভাবে বিহেভ করতে উনি চিনিয়েই না। এখন উনি মনে মনে চিন্তা করছে, কী ব্যাপার, ইনি আমার সাথে কথা বলে না কেন, কী সমস্যা, মনে মনে চিন্তা করছে। আর মনে মনে একটা ইনফেরিয়রিটিতে ভুগছে, কী বলে, আত্মদৈন্যতাতে ভুগছে, কথা বলে না, কী সমস্যা, কী হলো। কারণ একদিন থেকে, 2 দিন থেকে, 3 দিন থেকে, একসময় উনি সাহস করে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে চিনছেন না, আপনি আমার সাথে কথা বলছেন না কেন। তখন ওই ব্যক্তি বলছে, তুমি সজল না। ইনি আরও বেশি থমকে গেছে, আরে এই ব্যক্তির সাথে আমি এত ফ্যামিলিয়ার, ইনি আমাকে বলছে তুমি সজল, আপনি রিয়েলি আমাকে চিনতে পারছেন না। বলছো তুমি চুল ফেলে দিছো না, বিশ্বাস করো তুমি চুল ফেলে দেওয়াতে আমি আসলেই চিন্তা করছিলাম তুমি কি না, কথা বলবো কি না, ঠিক আছে। আসলে চুল ফেলে দেওয়ার কারণে আমি আসলে কী করতে পারছিলাম না, মানে তো আসলে অনেক সময় অনেক ব্যক্তি কথা না বলার পেছনে অনেক কারণ থাকতে পারে। ওনার নিজের মন খারাপ থাকতে পারে, উনি কোনো বিষয়ে টেনশনে থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো অনেক সময় আমরা কী করে নিজেদের মতো করে নিজের ওয়ালটাকে সাজাই, নিজেদের ওয়ার্ল্ডটাকে, নিজের পৃথিবীটাকে আমি নিজে সাজাচ্ছি না। পৃথিবীতে সব কিছু আমার মতো করে হবে না, অনেক অনেক কারণ থাকতে পারে, ঠিক আছে। আর আমারও হয়, আমি একটা জিনিসকে অন্যভাবে চিন্তা করি, এটাই এরকম হয়েছে। হ্যাঁ, পরে যখন ওই ব্যক্তিটা আমাকে এক্সপ্লেন করে তখন আমি লজ্জিত হই, আসলে না তার দিক থেকে ঠিক আছে, যৌক্তিক। সো এই জন্য ওই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো আর যদি এরকম হয়, সাহস করে জিজ্ঞেস করতে হবে, প্রভু আপনার চরণে কি আমার অপরাধ হয়েছে কোনো, প্রভু আমার সাথে কয়েকদিন ধরে কথা বলছেন না মনে হচ্ছে, আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ প্রভু সরি বলাটা দোষের না তো, সরি বলাটা একটা যোগ্যতা। জগতে সবাই সরি বলতে পারে না, তাই না। জগতে সবাই সরি বলতে, মহান ব্যক্তিরাই সরি বলতে পারে, ঠিক আছে। বেশি বেশি কী করা উচিত, সরি বলা উচিত। আমাদের অফিসের একজন জিএম, ঠিক আছে, GMHR, উনি সবাইকে স্যার বলেন। আমাদের জুনিয়র অফিসার যারা আছে ওনাদেরকে কি ডাকেন, ওনার রুমে গেলে স্যার বলেন, সবাই অবাক। কেননা অফিসে আমরা কী দেখি, স্যার না ডাকলে উল্টা কী করে, কেউ আমাদের, আমি যখন প্রথম জয়েন করেছি, আমার একজন সিনিয়র কলিগ, সে অ্যাকাউন্টসের ম্যানেজারকে ভাই লিখে পাঠিয়েছে, মানে আসলে একটু ফ্রিলি হয়ে গেছে, কি লিখে পাঠিয়েছে, সিনিয়র অফিসারকে ভাই লিখে পাঠিয়েছে। সে কী করছে, ওদের ম্যানেজারকে ইনফর্ম করে দিচ্ছে, দেখ স্যার আমাকে ভাই লিখে দেখেন, মেলটা দেখেন। এবার ফিরতি মেল দিয়েছে, হ্যাঁ, ও গিভ ইউ দ্য রাইট টু সে ভাই, হ্যাঁ, ও তোমার সিনিয়র। মানে আমি এটা বুঝতে চাচ্ছি, উল্টা স্যার ডাকার জন্য কী চলে সেখানে, কে কার থেকে স্যার শব্দটা শুনবে, আর সেখানে উনি কী ডাকছে, স্যার ডাকছে, জিএম উনি কী ডাকছে ওনাদেরকে, স্যার ডাকছে। এটা একটা যোগ্যতা। আর এটাই সবার কাছে ওনাকে, ওনার একজন জিএমের সাথে একজন জুনিয়র অফিসারের যে দূরত্ব, সেটাকে কী করে দিয়েছে, তাই না। ভক্তি জীবনে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি না। আমাদের কী করতে হবে, যেখানে যেখানে ভালো যা যা আছে সেটাকে কী অ্যাডাপ্ট করতে হবে। ওকে, কত নম্বর কাছে প্রভু, 6 নম্বর বলে ফেলছি, 6 নম্বর, 6 নম্বর বলে ফেলছি। হ্যাঁ, এই বিষয়ে একটা গল্প বলি।
একবার ভক্তি রসামৃত স্বয়ং মহারাজ এক জায়গায় প্রচার করছে, ঠিক আছে? অনেক অনেক স্টুডেন্ট আসছে সেখানে, মানে ডিসঅ্যাপয়েন্ট নিয়ে গল্প বলছে, অনেক স্টুডেন্ট আসছে। তো এত স্টুডেন্ট উনি দেখে খুব উদ্বেলিত হয়েছে। হ্যাঁ, পরে পরে গিয়ে উনি রাধানাথ স্বামী মহারাজকে গুরুদেবকে রিপোর্টিং করছে, গুরুদেব, গুরু মহারাজ, অনেক ইয়ত আসছে সেখানে। হ্যাঁ, আমি আগামী দিন কী করতে চাই, প্রেরণা ফেস্টিভ্যাল সেখানে। হ্যাঁ, আর অনেক আয়োজন, অনেক ভালো ভালো প্রসাদ রান্না করা হয়েছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে, হল নেওয়া হয়েছে। আর আসতেছে কে? হিজ হলিনেস রাধানাথ স্বামী মহারাজ, ঠিক না? শিডিউল পাওয়া টাফ, ঠিক আছে? অনেক আয়োজন, মহারাজকে নিয়ে গেছে। স্টুডেন্ট আসছে কয়জন? একজন। কয়জন? আর ভক্তের সঙ্গে আমাদের দুঃখ শুরু হয়ে গেছে, হ্যাঁ এখন কী হবে, ঠিক আছে? আর রাধানাথ মহারাজ বলছে ইটস ওকে। উনি কী বলছেন? এটাই স্বাভাবিক। অনেকে আসলে ওটাই অস্বাভাবিক, ওটাই অস্বাভাবিক, কিন্তু এটাই কৃষ্ণভক্তি। সবাই আসবে না, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানমানম প্রবদেতে, যে আসবে সে হচ্ছে লাকি। মনুষ্য নাম সহস্রেষু, গীতায় বলা আছে। উনি বলছে ইটস ওকে, এই একজনই তো হচ্ছে, এটাই অ্যাসেট, আমি একেই ক্লাস দিব। আচ্ছা, ডিসঅ্যাপয়েন্ট অনেক সময় আমরা ডিসঅ্যাপয়েন্ট, হ্যাঁ ডিএস একজন আছে কি ক্লাস দিব ভাই, তুমি দিয়ে দাও ক্লাস, সময় না, ঠিক আছে? আমাদের কখনো ডিসঅ্যাপয়েন্ট হওয়া যাবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যদি কেউ না থাকে 4 দেয়ালে নিজেকে নিজে ক্লাস দিতে হবে। আমাদের একজন মহারাজ ছিলেন, আমি নামটা ভুলে গেছি, উনি আর্মিতে ছিলেন এক সময়, ইন্দোর মুসলিম না একজন মহারাজ। তা আর্মিতে উনি যখন খুব টাচিড, উনি কমান্ডার থেকে প্রতিদিন 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছেন। আর উনি কী করতেন সেখানে, নিজে নিজে মঙ্গল আরতি করতেন, নিজে নিজে গুরুবাষ্টকম করতেন, এভরিথিং, ঠিক আছে? আর বলছেন আর্মি ডেকেছে, তুমি কী করো? যে আমি এরকম আরাধনা করি, আরতি করি, আর ক্লাস দিই। বলছে কী ক্লাস দাও, তোমার স্টুডেন্ট কোথায়? বলছে হ্যাঁ স্টুডেন্ট আছে। তখন এটা শুনেছে তার আরেকজন কমান্ডার। তো তিনি যখন 1 ঘন্টার ব্রেকে গেছে, তখন লুকিয়ে লুকিয়ে দেখছে কী করছে সে। দেখেছে ক্লাস দিচ্ছে, কিন্তু রুমে কেউ নেই। রুমে উনি ক্লাস দিচ্ছে গীতা থেকে নিজে। তখন কমান্ডার হয়ে গেছে, তুমি ক্লাস কাকে দিচ্ছ, কি মাথায় সমস্যা? বলছে না, আমি আমার স্টুডেন্টকে ক্লাস দিচ্ছি। তোমার স্টুডেন্ট কোথায়? আমি স্টুডেন্টকে আমি ক্লাস দিচ্ছি, বুঝতে যাচ্ছে? সো মহান আমাদের আচার্যবৃন্দ থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে, ঠিক আছে? নেক্সট টিচিংস, ডিসঅ্যাপয়েন্টেড এভার, কখনোই নিরাশ হইও না। ভক্ত সর্বদাই কি থাকবে? চলেই উৎসাহ। ভক্তের প্রধান হচ্ছে উৎসাহ। আর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, দৈন্য আত্মনিবেদন ও গতৃপ্তি বরণ। দৈন্য আত্মনিবেদন, গতৃপ্তি বরণ। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যতটুকু পেয়েছি এনাফ, বেশি প্রয়াসের দরকার নেই, ঠিক আছে? আমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য, তারপর ভালো পজিশনে যাওয়ার জন্য প্রয়াস করব, প্রচেষ্টা করব, বাট না হলে অসুবিধা নাই, ঠিক আছে? আমাদের মেইন গোলটা কি? ভালো ভক্ত হওয়া, ঠিক আছে? কেন আমি বিসিএস ক্যাডার হতে চাচ্ছি? কারণ ওই পজিশনে গেলে আমি ভালো প্রচার, ঠিক আছে? কিন্তু আমি ওটার প্রতি আসক্ত হব না, ঠিক আছে? কৃষ্ণ যদি দেয়, ইফ কৃষ্ণ অ্যালাউস দেন আই উইল, আমি এটাকে স্বীকার করবো। আর না দিলে অসুবিধা নেই, আমরা কৃষ্ণের প্রতি কী হবো না, ঠিক আছে? কৃষ্ণ জানেন তার ভক্তের কী দরকার, ঠিক আছে? আমি মনে করি কৃষ্ণ আমাকে হয়তো এত ভালো পজিশনে নিয়ে যায়নি, কেন জানেন? কারণ কৃষ্ণ জানে আমি হচ্ছি খুবই বেয়াদব প্রকৃতির একটা লোক, ঠিক আছে? হ্যাঁ, কৃষ্ণ জানেন যে আমি এটা পেলে আমি কৃষ্ণের সাথে বিট্রয় করব। কৃষ্ণ আমার প্রকৃতি জানেন না? আমার কৃষ্ণটা আগে প্রভুকে দিয়েছেন না? দিয়েছেন কি না? কৃষ্ণ জানেন উনি এটা সদুপযোগ করবে, করছেন কি না? করছেন কি না? ওনাকে দিয়েছেন সেটা, কারণ উনি জানেন কাকে দিয়ে কী করাতে হবে। সো উই শুড বি দ্য টয় অফ কৃষ্ণ, পুতুল হতে হবে কৃষ্ণের, ইনস্ট্রুমেন্ট হতে হবে কৃষ্ণের হাতের, ঠিক আছে? আমাকে দিয়ে তুমি যা করাও, বাট আমি ফ্রেশ করতে পারি। আমরা এটার দ্বারা ইন্ডালজ হবো না, ঠিক আছে? তাহলে আমাদের কী হয়ে যাবে? কৃষ্ণ আবার কী করবে? ঐশ্বর্যকে দিয়ে নিজে সরে যাবে, ঠিক আছে? কৃষ্ণ কিন্তু খুব চালাক, ঠিক আছে? ধ্রুব মহারাজকে কী করেছে? ঐশ্বর্য দিয়েছে, নিজে
সরে গেছে। সো চাইতে গেলে খুব ধ্রুব মহারাজের, কেউ যদি খুব খারাপ বাসনা থাকে ধ্রুব মহারাজের চরিত্র করতে হবে। কি ভগবানের কাছে কী হয়েছে, ধ্রুব মহারাজ কী হয়েছেন, এত প্রার্থনা করে নিরাশ হয়ে ফিরে গেছেন না। আমি যখন ভক্তি বিজয় ভাগবত সাহেব মহারাজ যখন প্রবর্তকে কী দিচ্ছিলেন, ধ্রুব মহারাজ সেকশনটা বলছিলেন, লাস্ট দিন আমি এত হতাশ হয়ে গেছিলাম, মানে ধ্রুবের জায়গায় আমি নিজেকে ফিল করছিলাম। তখন একটা ছোট্ট বাচ্চা সব কিছু হারিয়ে ফিরে যাচ্ছে, কৃষ্ণের স্বয়ং শ্রীহরি দর্শন পেয়ে শূন্য রিক্ত হাতে ফিরে যাচ্ছে, শুধু একটু চাহিদার ভুলের কারণে। চিন্তা একটু ফিল করুন, স্বয়ং ভগবান আপনার সামনে আর তাকে রেখে দিয়ে আপনাকে চলে যেতে হচ্ছে। এর চেয়ে মিসফরচুন আর কী হতে পারে। যদি ধ্রুব মহারাজ উনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছেন, উনি তো অলওয়েজ ট্রান্সেন্ডেন্টাল, ঠিক কি না? কিন্তু ফিল করুন, এই জন্য চাইতে জানতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 7, অলওয়েজ হিয়ার অ্যান্ড চেন্ট দ্য গ্লোরিজ অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। সবসময় ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে ব্যস্ত থাকতে হবে, সবসময়। বলছে ডোন্ট গিভ আপ দ্য চ্যান্টিং, একই পয়েন্টের সাবলাইন, ঠিক আছে? দিব্য নাম জপ, মানে শ্রবণ এবং কীর্তন, দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কী থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে অলওয়েজ। তাহলে আমরা সেফ। আমাদের হিজ গ্রেস তিলকাত্মা প্রভু আমাদের একটা ক্লাসে বলছিলেন বয়েস ক্যাম্পে, তাই না প্রভু? সবসময় জপমালায় যদি হাত ঢুকিয়ে রাখি সেফ। আপনি দেখবেন অন্তত যতক্ষণ জপমালায় হাত থাকে তখন কিন্তু আমাদের উল্টো খারাপ বাসনা আসলেও নিজেকে নিজে বলি বাবা এখন আমি কিসে আছি না। সবসময় যতক্ষণ জপমালায় হাত বা শ্রবণ কীর্তন, কোনো কাজ নেই, লেকচার শ্রবণ করুন, হ্যাঁ কীর্তন করুন, আমাদের আচার্যবর্গের কীর্তনগুলো শ্রবণ করুন। কীর্তনগুলো এমন ফিল, সেটা আপনাকে কী করবে, এবং বলছে ডোন্ট গিভ আপ দ্য চ্যান্টিং অফ হলি নেমস। জবকে কখনো কী করা যাবে না। আমি কালকে আমাদের একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম কয় মালা জব করেছো, কী গ্রন্থ পড়েছো? তো বলছে প্রভু কালকে জবটা মিস হয়ে গেছে। কেন? বলছে প্রভু আমি একটু অসুস্থ লাগছিল তো বলছে এটাই তো উদ্দেশ্য, অসুস্থ অবস্থায় কী করা, ঠিক আছে? আমি তো মৃত্যুর সময় তুমি আরও বেশি অসুস্থ থাকবে। মৃত্যুর সময় আমরা অসুস্থ হবো না, মৃত্যুর সময় আরও বেশি তুমি কী থাকবে। সুতরাং আমাদের এই প্র্যাকটিসটা কিসের জন্য, যেন মৃত্যুর সময় কী করা যায়, পরিণাম করা। তাহলে এই সামান্য অসুস্থতায় যদি আমি জবটাকে ছেড়ে দিই, তাহলে আমার প্রকৃত লক্ষ্য থেকে আমি কী হচ্ছে, ভ্রষ্ট হচ্ছি, তাই না? সো অলওয়েজ আমাদের কী করে, আমাদের বয়সের একজন এক্স মেম্বার নারায়ণ প্রভু এই বয়সে ছিলেন, ঠিক আছে? ওনার আমি একটা ঘটনা বলি। ওনার বাবার যখন মৃত্যুর খবর আসছিল, উনি তখন জব করছিলেন, ফোন এসছে, বারবার ফোন বাজছে, তা রিসিভ করেছে, তো বলছে ইউর ফাদার ইজ নো মোর, ঠিক আছে? এই অবস্থা আমরা কী করতাম, ধরাতাম না। উনি কী করেছে জানেন, ফোনটাকে সাইলেন্ট করে বসে 16 মালা জপ করেছে, কান্না করে করে ভগবানের কাছে কী করেছে, দেন বেরিয়েছে ব্যাগ নিয়ে। কী ধরনের স্থিতি, কঠিন সময়ও কীভাবে ভগবানের চরণে শরণাগত এটা জানতে হবে, তাই না? আর এই যে আজকে রাধাশঙ্কর বলছিল ভক্তদের মহান গুণাবলীগুলো, আমাদের আচার্যবর্গ মহাপ্রভু পার্শ্বদগণ ওদের মনোভাবগুলো শুনতে পারি, ঠিক আছে? আবার আমাদের যারা ইনমেট আছে, আমাদের ইনমেটদের মধ্যে ভালো গুণ আছে না, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে, এনভি, ঈর্ষা ইজ এ ক্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ভক্তিকে নষ্ট করে দেবে, মারাত্মক, ঠিক আছে? দেখুন আমাদের এনভিটা কীভাবে বাড়ে। আমরা প্রথমে আমাদের সমবয়সীদের প্রতি এনভিয়াস হই। প্রথমে কাদের প্রতি এনভিয়াস হই? সহপাঠীদের, সমজাতীয়দের সাথে। এই এনভিটা ধীরে ধীরে যদি বাড়তে দেন, আস্তে আস্তে আপনি আপনার কাউন্সিলর, আপনার মেন্টর এর প্রতি ঈর্ষান্বিত হবেন। এটা যত এনভিকে প্রথম এনভি থাকবে কোথায়? সমবয়সীদের মধ্যে। এই এনভিটাকে যদি আপনি বাড়তে দেন, সুযোগ দেন,
এই এনভিটা বাড়তে বাড়তে আপনি দেখবেন একসময় আপনার কাউন্সিলরের সাথে কী করছেন, প্রতিযোগিতা করছেন। এটা এনভির কারণে হচ্ছে, ঠিক আছে? কাউন্সিলরের সাথে আপনি ওনার সাথে প্রতিযোগিতা করছেন, আমি ওনার থেকে সারা হবো, ঠিক আছে? আর এটাকে যদি আরও বাড়তে দেন, এবার আপনি আপনার গুরুদেবের প্রতি কী হয়ে যাবেন, ঈর্ষান্বিত। হ্যাঁ, হয়েছে এরকম। গুরুদেবের প্রতি কি শিলবোধের একজন শিষ্য, আমি নাম বলবো না, বলছে, প্রভুপাত আপনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এখন আমি সামনে থাকি, আপনি পিছনে থাকুন। হয়েছে এরকম। প্রভুপাত আমি এখন তো আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, সবাই আমাকে চিনার দরকার আছে, আপনি একটু পিছনে যান। আমি এটা কী হয়েছে, এনভিটাকে গ্রো করতে দিয়েছে, এই জন্য কার সাথে এনভি হচ্ছে এখন। আর এনভিটা এরপর কার সাথে হবে, কৃষ্ণের সাথে, ঠিক আছে? আলটিমেটলি ওই লেভেলে কিন্তু আমরা ছিলাম, যার কারণে আমরা এখন এখানে পতিত হয়েছি, ঠিক আছে? আবার কিন্তু একই জিনিস প্র্যাকটিস করছি। আমরা ভক্তি করছি কী জন্য, ওখানে যাওয়ার জন্য না, কিন্তু প্র্যাকটিস করছি কোনটা, ওই একই জিনিস যেটার কারণে আমাদের পতিত হয়েছে। সো উই শুড বি ভেরি ইন্ট্রোস্পেক্টিভ। প্রতিদিন চিন্তা করা উচিত আমি আজকে কার প্রতি ঈর্ষান্বিত হয়েছে। আপনি যার প্রতি ঈর্ষান্বিত তাকে নিয়ে একটু ভাবুন, ঠিক আছে? দেখবেন ওনার মধ্যে অনেকগুলো গুণ আছে যেগুলো আপনার মধ্যে নেই, এই কারণে উনি বেটার আপনার কাছ থেকে, ঠিক আছে? সো যদি প্রতিযোগিতা করতে হয়